আমরা এখন পড়ব তড়িৎ কোষ। যে কোষে তড়িৎ শক্তি ও রাসায়নিক শক্তির পারস্পরিক পরিবর্তন ঘটে তাকে তড়িৎ কোষ বলে। এটি দুই প্রকার, যথা তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। এখানে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ বিশ্লেষ্য কোষ এরকম, আর তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে এরকম। তড়িৎ বিশ্লেষ্য কোষটা কিরকম? একটি পাত্রের মধ্যে যে কোনো একটি লবণের জলীয় দ্রবণ থাকবে, যেরকম এখানে সিলভার নাইটের দ্রবণ রয়েছে। এখানে একটি মাত্রই দ্রবণ থাকবে, আর ব্যাটারির মাধ্যমে যুক্ত করা হবে। এখানে দুইটি তড়িৎদ্বার রয়েছে, একটি অ্যানোড এবং ক্যাথোড, এবং ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করা হলে এই সিলভার নাইট্রেটের যে আয়নিত অবস্থায় রয়েছে সিলভার নাইট্রেট দ্রবণে সিলভার আয়ন, এই সিলভার আয়ন ক্যাটায়ন ক্যাথোডের দিকে ধাবিত হবে আর অ্যানায়ন অ্যানোডের দিকে ধাবিত হবে। অর্থাৎ এখানে বৈদ্যুতিক শক্তির থেকে আমাদের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর তড়িৎ রাসায়নিক কোষে কি ঘটে? রাসায়নিক বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়, অর্থাৎ রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করা হয়। এখানে দুইটি পাত্র রয়েছে এবং তার মধ্যে দুই ধরনের দ্রবণ রয়েছে, যেরকম এখানে জিঙ্ক নাইট্রেট দ্রবণ রয়েছে আর এখানে কপার নাইট্রেট দ্রবণ রয়েছে, আর এটাতে সল্ট ব্রিজ দ্বারা যুক্ত করা হয়েছে। এরকম যদি কোনো কোষ হয় তাহলে সেটাকে আমরা বলছি তড়িৎ রাসায়নিক কোষ। আর তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে এরকম। তো তড়িৎ রাসায়নিক কোষ আমরা কাকে বলছি? যে ব্যবস্থায় কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। যেমন ড্যানিয়েল কোষে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ড্যানিয়েল কোষের চিত্র। তড়িৎ রাসায়নিক কোষ এটি দুভাবে করা যেতে পারে। এটা একটি পাত্র রয়েছে, এই পাত্রের মধ্যে একটি অর্ধভেদ্য পর্দা রয়েছে, ফলে দুইটি প্রকোষ্ঠ সৃষ্টি হলো, যাদেরকে আমরা বলছি অর্ধকোষ। এই অর্ধকোষে কপার সালফেটের দ্রবণ রয়েছে আর একটি কপারের দণ্ড রয়েছে, আর জিঙ্ক সালফেটের দ্রবণ রয়েছে এখানে, আর জিঙ্কের একটি দণ্ড রয়েছে। তো এরকম অবস্থায় যদি তার দ্বারা যুক্ত করা হয় তাহলে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হবে। এখানে ভোল্ট মিটার যদি দেওয়া হয় তাহলে এখানে সেই এদের বিভব পার্থক্য কত সেটি প্রদর্শিত হবে। তো এখানে আসলে ওই অর্ধভেদ্য পর্দার পরিবর্তে কিন্তু সল্ট ব্রিজও ব্যবহার করা যেতে পারে। এই দুটি কোষই কিন্তু একই ধরনেরই কোষ, শুধু পার্থক্য এখানে একটিতে অর্ধভেদ্য পর্দা রয়েছে আর একটিতে সল্ট ব্রিজ দ্বারা আসলে যুক্ত করা হয়েছে। এটি আসলে মূলত পার্থক্য। আর এখানে আমাদের কিন্তু সেই একই কথা, এখানে একটি দ্রবণ রয়েছে, এখানেও একটি দ্রবণ রয়েছে, আর এখানে তড়িৎদ্বার দ্বারা ডুবিয়ে দেওয়া হয়েছে। এগুলোর বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে অবশ্যই করব। গ্যালভানিক কোষ বা ভোল্টার কোষ বলতে কি বুঝো? এটি আসলে কিছুক্ষণ আগেই আলোচনা করা হয়েছে, এটি নিয়ে আর আলোচনা করতে চাই না। শিক্ষার্থী যারা আছে তারা এটি পড়ে নিলেই হয়ে যাবে। এখন তড়িৎ রাসায়নিক কোষ আর তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে আমরা একটু পার্থক্য দেখব। তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়, আর তড়িৎ বিশ্লেষ্য কোষে বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এক্ষেত্রে অ্যানোড ধনাত্মক, অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোডটাকে ধনাত্মক বলা হচ্ছে, এটি কি আসলে ঠিক? তড়িৎ বিশ্লেষ্য কোষ যেরকম ওই যে সিলভার নাইট্রেট দ্রবণ, এখানে অ্যানোডকে ঋণাত্মক বলা হয়েছে। আসলে কিন্তু এটি ঠিক নয়। এখন এটি ঠিক হলো, এক্ষেত্রে অ্যানোড ঋণাত্মক আর তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোডটি হচ্ছে ধনাত্মক। 3 নম্বর পার্থক্যে আমরা যাই। তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড ও ক্যাথোডের মধ্যে শুধু পরিবাহী তার থাকে, আর তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড ও ক্যাথোডের মধ্যে পরিবাহী তার দ্বারা ব্যাটারি সংযুক্ত থাকে। তড়িৎ রাসায়নিক কোষে দুইটি ভিন্ন দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা বা সল্ট ব্রিজ দ্বারা কিন্তু যুক্ত থাকে, আর তড়িৎ বিশ্লেষ্য কোষে একটি মাত্র দ্রবণ থাকে।
এটি আসলে একটু গুরুত্বপূর্ণ এই দুটির পার্থক্য বোঝাতে। তড়িৎ রাসায়নিক কোষে স্পন্টেনিয়াস রিডক্স রিয়াকশন টেক প্লেস ইন দিস সেল, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে হয়, আর এটি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হয় না, নন স্পন্টেনিয়াস, আর এটি হচ্ছে স্পন্টেনিয়াস। অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেসে হয়। কোষ বিভব, তড়িৎদ্বার বিভব, তারপরে লবণ সেতু, জারণ বিভাগ, এগুলো সহ অন্যান্য বিষয়ে যাবার আগে কিছু চিত্র এবং অ্যানিমেশন দেখে আসা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রোকেমিক্যাল সেল। এটি আসলে আমরা আগেই দেখেছি। এখন এই ইলেকট্রোকেমিক্যাল যে সেল রয়েছে, এটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি পাত্র, একটাতে জিঙ্ক সালফেটের দ্রবণ রয়েছে, এই পাত্রের মধ্যে জিঙ্ক আয়ন এবং সালফেট আয়ন রয়েছে। আর এই পাত্রের মধ্যে কপার সালফেটের দ্রবণ রয়েছে, মানে এখানে অসংখ্য কপার আয়ন এবং সালফেট আয়ন রয়েছে, এখানে সেটি লেখা হয়নি অবশ্য। তো যাই হোক, এই জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে জিঙ্কের দণ্ড ডোবানো আছে এবং কপার সালফেট দ্রবণের মধ্যে কপারের একটি দণ্ড ডোবানো আছে। আর এই অবস্থায় একটি তার অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যুক্ত করা আছে, মাঝখানে একটি ভোল্ট মিটার যুক্ত করে দেওয়া হয়েছে। তো এই দুটি তড়িৎদ্বারের মধ্যে তার দ্বারা যখন যুক্ত করা হবে তখন কিন্তু বিদ্যুৎ প্রবাহ শুরু হবে। তো কেন এই বিদ্যুৎ প্রবাহ শুরু হয় বা এই বিদ্যুৎ প্রবাহ শুরুর কারণটা কি? আসলে জিঙ্ক মেটালটা দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়নে পরিণত হবে এবং দ্রবণে এখানে যুক্ত হতে থাকবে। তো বিষয়টি আমরা অ্যানিমেশনের মাধ্যমে একটু বুঝবার চেষ্টা করি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়ন এখানে তৈরি হচ্ছে, আর ইলেকট্রনটি এই পরিবাহীর ভেতর দিয়ে এই কপার তড়িৎদ্বারে গেল এবং দ্রবণের মধ্যে কপার 2+টা ইলেকট্রন গ্রহণ করে কপার মেটালে পরিণত হয়ে এখানে জমা হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ধাতু সমূহ ক্যাথোডে জমা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, জিঙ্ক কি সবসময় ইলেকট্রন ত্যাগ করবে? উত্তর হচ্ছে না। কপারের পরিবর্তে অন্য কোনো মেটাল থাকলে জিঙ্ক ইলেকট্রন গ্রহণও করতে পারে, আবার ত্যাগও করতে পারে। এই বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। এখন বিষয়টি আর একবার এই কথাটি বলতে চাচ্ছি, সেটি হচ্ছে, এখানে তো আমরা দেখলাম যে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করেছে এবং জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে। এই ইলেকট্রনটি তার বেয়ে আসছে এবং কপারের দণ্ডে ইলেকট্রন আসাতে কপার 2+ আয়ন এই দুটি ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়ে এখানে জমা হচ্ছে। তো ধাতু সমূহ ক্যাথোডে জমা হয়ে যাচ্ছে। এখন বিষয়টি হচ্ছে, এই যে অর্ধকোষ দুটি, একটি হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ দিয়ে আর কপার সালফেট, তো এই দুটি অর্ধকোষ রাখলে তো আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে। তো এটি আমরা কিভাবে আগে থেকেই জানবো? তো সঠিক উত্তরটি হচ্ছে, আসলে আগে থেকে জানার এটি বিষয় না, এটি আসলে পরীক্ষা করি আসলে বলতে হয়। তো যখন কপারের সাথে যুক্ত থাকে তখন আসলে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে আর কপার সেই ইলেকট্রনটি গ্রহণ করে। তো জারণ বিভব যদি বেশি থাকে, মানে কপারের পরিবর্তে যখন অন্য কেউ আসবে তখন সেই ক্ষেত্রে হয়তো জিঙ্ক ইলেকট্রন গ্রহণও করতে পারে। এই বিষয়টি অবশ্যই আমরা এর পরবর্তীতেই দেখব। তো আপাতত এখন আমরা চলে আসি কোষটির কোষ বিক্রিয়া কিভাবে আমরা লিখব। এই যে আমরা এখানে একটা কোষ দেখতে পাচ্ছি, সেই কোষটির কোষ বিক্রিয়া আমরা লিখব কিভাবে। এখানে জারণ অর্ধকোষ বিক্রিয়া, এটা জিঙ্ক মেটাল থেকে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয় এবং দুটি ইলেকট্রন এখান থেকে ত্যাগ করে, এটা মাইনাস হওয়া মানে এখানে প্লাস হওয়া। আর বিজারণ অর্ধকোষ বিক্রিয়াটা হবে এরকম, কপার 2+ আর হচ্ছে কপার 2+ থেকে কপার।
জারণ বিক্রিয়া কেন? কারণ এখান থেকে ইলেকট্রন অপসারিত হচ্ছে। আর বিজারণ কেন? এটি ইলেকট্রন যুক্ত হচ্ছে। এখন এই দুটি সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে এই দুটি টু ইলেকট্রন কাটাকাটি যাবে, কেটে যাবে। সেই ক্ষেত্রে কোষ বিক্রিয়াটা দাঁড়াবে জিঙ্ক প্লাস কপার 2+ আর জিঙ্ক 2+ প্লাস কপার। এটি হচ্ছে কোষ বিক্রিয়া। এখন এটি তো আসলে আয়নিক আকারে বিক্রিয়া লেখা হয়েছে। এখন যদি সম্পূর্ণ অণু এবং হচ্ছে মেটাল দিয়ে আমরা ব্যবহার করি তাহলে এভাবে লিখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিক্রিয়া আয়নিক আকারে লেখা আছে। সেই ক্ষেত্রে আমরা সেল ডায়াগ্রাম অঙ্কন করব কিভাবে? উভমুখী চিহ্ন বরাবর আমাদের দুটি ডাবল বার দিতে হবে একটি, আর এখানে স্ল্যাশ অথবা একটি খাড়া টান দিলেও হয়। তো এই ক্ষেত্রে আমাদের এই জিঙ্ক মেটাল এটি সর্ববামে থাকবে, আর এই যে ডান পাশের সমীকরণের মধ্যে যেটি মেটাল সেটি সর্বডানে থাকবে। আর এটি হবে জিঙ্ক 2+ আর এটি হবে কপার 2+। এটিকে আমরা বলছি সেল ডায়াগ্রাম, অর্থাৎ সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করছি একটি বিক্রিয়াকে। এই সেল ডায়াগ্রাম থেকে আমরা কি কি বুঝতে পারি? এখানে বেশ কিছু তথ্য রয়েছে। এই সেল ডায়াগ্রাম দেখে আমরা বুঝতে পারি যে একটি জিঙ্ক 2+ যে দ্রবণ রয়েছে সেই জিঙ্ক 2+ দ্রবণের মধ্যে জিঙ্কের দণ্ড ডোবানো আছে, আর কপার 2+ এর কোনো দ্রবণ যেমন কপার সালফেট দ্রবণ তার মধ্যে কপারের দণ্ড রয়েছে। আর এই যে অর্ধকোষ, এই দুটি অর্ধকোষকে সল্ট ব্রিজ দ্বারা যুক্ত করা হয়েছে। যদি একটি টান থাকতো তাহলে আমরা বলতাম যে অর্ধভেদ্য পর্দা রয়েছে, আর এই দুইটি টান মানে প্রকাশ করে সল্ট ব্রিজ। তাহলে এই সেল ডায়াগ্রাম থেকে কিন্তু আমরা অনেক তথ্য পাচ্ছি। শুধু তাই না, এই সেল ডায়াগ্রাম অঙ্কন করার একটা বিধানও রয়েছে, অর্থাৎ এই দুইটি তড়িৎদ্বারের মধ্যে যার জারণ ঘটবে তাকে বাম দিকে এভাবে লেখা হয়, আর বিজারণটা যার হবে তাকে ডান দিকে লেখা হয়। অর্থাৎ এখানে এই জিঙ্ক জিঙ্ক 2+ থেকে বোঝা যাচ্ছে যে এখানে জারণ হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও আসলে সেই বিষয়টি দেখে এসেছি। জিঙ্ক ওখানে ইলেকট্রন ত্যাগ করছিল, অর্থাৎ জারণ হচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টি সেল ডায়াগ্রামটি এভাবে অঙ্কন করেছি। যদি কোনো কারণে দেখা যেত যে কপারই ইলেকট্রন ত্যাগ করছে তাহলে কিন্তু এখানে আমরা লিখতাম যে কপার কপার 2+। তো যাই হোক, এটি হচ্ছে আমাদের সেল ডায়াগ্রাম অঙ্কন করা হয়ে গেল। বিষয়টি আমরা যদি আরেকবার একটু দেখি যে কোনো একটি বিক্রিয়া থেকে কিভাবে সেল ডায়াগ্রাম অঙ্কন করতে হয়, তাহলে আমরা এটা শর্টকাট পদ্ধতি। তাহলে এখানে আমরা ডাবল বার দিব, এখানে একটা অবলিক দিব, স্ল্যাশ চিহ্ন দিব, টান দেব, আর তারপরে এই বাম পাশে যে জিঙ্ক মেটালটা থাকবে সর্ববামে থাকবে, আর এখানকার মেটালটা সর্বডানে থাকবে। এখানে উল্লেখ্য যে একটা বিষয় বোঝার আছে, এই প্লাসটা কিন্তু এখানে কপার আগে লিখতে পারি, আবার জিঙ্ক 2+ পরেও লিখতে পারি। তো উভয় ক্ষেত্রেই কিন্তু কপারটা এখানেই থাকবে। বিষয়টি কিন্তু এরকম নয় যে এই কপারটা এখানে নিচে আসছে, এই জিঙ্কটা এখানে আসছে, তা নয়। আসলে বাম দিকের যে সমীকরণের বাম দিকে যেটি মেটাল থাকবে সেটি এই দিকে আসবে সর্ববামে, আর ডান দিকে সমীকরণের ডান দিকের মেটালটি সর্বডানে লিখতে হবে। আর অবশ্যই জিঙ্ক আয়নের দ্রবণে জিঙ্কের দণ্ড থাকবে, তাহলে অবশ্যই এটি আসবে এই দিকে। আর কপার 2+ আয়নের দ্রবণেই কপারের দণ্ড থাকে। তাহলে এটি আমাদের সেল ডায়াগ্রাম অঙ্কন করা হয়ে গেল। এখন এটাকে আমরা সাংকেতিক চিহ্ন বা সেল ডায়াগ্রাম আবার করব। ওটি আয়ন ছিল, এটি একটি পূর্ণ বিক্রিয়া। তাহলে সেই আগের মতো এখানে আমাদের আয়রন আসবে, এখানে কপার আসবে, এখানে নিশ্চয়ই তাহলে ফেরাস সালফেট আসবে, আর এখানে কপার সালফেট আসবে। এই আমাদের সেল ডায়াগ্রাম অঙ্কন করা হয়ে গেল। এখন এখানে আমাদের একটি সেল ডায়াগ্রাম এখানে আছে, কিন্তু এটাকে আমাদের এখন কোষ বিক্রিয়া লিখতে হবে এখান থেকে। তাহলে তার বিধানটা কি? তো কোষের বাম তড়িৎদ্বারে জারণ ও ডান তড়িৎদ্বারে বিজারণ ঘটে। তো কাজেই জারণ অর্ধকোষ বিক্রিয়া,
তো আমাদের এইদিকে আমরা জানি যে সেল ডায়াগ্রামের বাম দিকে জারণ ঘটে। আসলে কথাটি একটু অন্যভাবে বলি, আসলে যার জারণ ঘটে তাকে বাম দিকে লেখা হয়। তো শিক্ষার্থীদের বলবো যে এই বিষয়টি ভুলে গেলেও আরেকটি বিকল্প আছে, পদ্ধতি আছে, এটি আসলে আমার কাছে খুব সহজ মনে হয়। সেটি হচ্ছে লেফট টু রাইট। এই রুলটি অ্যাপ্লাই করা যাবে। আসলে এটিকে রুল বলা ঠিক না, এটা আমার ব্যক্তিগত অভিমত আসলে। তো সেখানে আমি দেখেছি যে লেফট টু রাইট রুল যদি অ্যাপ্লাই করা যায় তাহলে খুব সহজে বিষয়গুলো খুবই সহজ হয়ে ওঠে। এই জন্য আমি আসলে ব্যক্তিগতভাবে এই রুলকে দিয়েছি লেফট টু রাইট রুল। তো দেখা যাক আমরা সেটি যদি পালন করি, তো জারণ অর্ধকোষ বিক্রিয়া, এখানে যে লেফট আছে এই লেফটে এটি আসবে, বিক্রিয়া যেহেতু অ্যারো চিহ্ন এখানে আছে, লেফট টু রাইট, তাহলে রাইটে আমরা দিলাম জিন 2+, তাহলে এখানে দুটি ইলেকট্রন এসে গেল। তো এখানে যেহেতু ইলেকট্রন অপসারিত হচ্ছে তাই এটি জারণ বিক্রিয়া। এখন আমরা কি করতে পারি, এখন বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আবার সেই লেফট টু রাইট রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে কপার সালফেট মানে আয়ন হিসেবে কপার 2+, তাহলে এখানে কপার 2+, আর এখানে কপার, তাহলে এখানে দুটি ইলেকট্রন যুক্ত হবে। এখন যদি এটি আমরা যোগ করি তাহলে এরকম কোষ বিক্রিয়া পেয়ে যাব। তাহলে আমরা সেল ডায়াগ্রাম থেকে আমরা কি পেলাম, কোষ বিক্রিয়া পেলাম। কিভাবে পেলাম, অর্ধকোষ বিক্রিয়া দুটি লিখে যোগ করে কোষ বিক্রিয়াটা আমরা করতে পারলাম। তো বিষয়টি যদি আমরা আরেকবার একটু দেখাই এখান থেকে, তাহলে জারণ অর্ধকোষ বিক্রিয়া, এখান থেকে জিঙ্ক 2+, তারপরে এখান থেকে কপার 2+ থেকে কপার, তাহলে দুটি যদি আমরা একসাথে যুক্ত করি তাহলে এরকম আয়নিক বিক্রিয়া পাবো, আর এটা পূর্ণ একটি বিক্রিয়া আর কি। তো এইভাবে আমরা এই সেল ডায়াগ্রাম থেকে কোষটির কোষ বিক্রিয়া লিখতে পারি। কোষটির কোষ বিক্রিয়া সরাসরি, এখন এই সেল ডায়াগ্রাম থেকে আমরা অর্ধকোষ না লিখে সরাসরি যদি আমরা লিখতে চাই তাহলে এখানে একটা শর্টকাট বুদ্ধি হচ্ছে, এখানে আমরা প্লাস দিব, এখানে আমরা অ্যারো দেব, অথবা এখানে উভমুখী চিহ্ন দিলেও হয়, আর এখানে আমরা প্লাস দিচ্ছি। তাহলে এখানে আগের কথাটারই উল্টা, যে প্রথমে এখানে আমরা মেটালটা দিব, সর্বডানে মেটালটা দেব, আর জিঙ্ক কিন্তু বিক্রিয়া করবে জিঙ্ক আয়নের সাথে না, আসলে করবে কপার সালফেটের সাথে আর জিঙ্ক সালফেটের সাথে। তাহলে আমরা এই দুটার মধ্যে একটু লক্ষ্য করি, সেল ডায়াগ্রাম অঙ্কন করার সময় কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হচ্ছে জিঙ্ক আয়নের মধ্যে জিঙ্কের দণ্ড, কপার সালফেট দ্রবণের মধ্যে কপারের দণ্ড, কিন্তু বিক্রিয়া কিন্তু তা না। বিক্রিয়া হচ্ছে জিঙ্কের সাথে জিঙ্ক সালফেটের নয়, কপার সালফেটের বিক্রিয়া। এটা হচ্ছে সরাসরি কোষ বিক্রিয়া।